বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। আমার ডানে রয়েছেন সাংবাদিক সম্পাদক লেখক আবু সাইদ খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। এবিএম মোশাররফ হোসেন, বর্ষাকাল, ডেঙ্গু বাড়তে শুরু করেছে, হামের প্রভাব এখনও যায়নি, প্রায় নিয়মিতই বাচ্চারা মারা যাচ্ছে এবং দ্রব্যমূল্য ইনফ্লেশন একটা হিসেবেই বলছে যে গত 3 মাস ধরে সর্বোচ্চ। সো আমি আপনার কাছে একটু বুঝতে চাই যে বাংলাদেশ কী ধরনের ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে বা আপনারা কোন জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে চাইছেন? ধন্যবাদ আপনাকে জিলুর ভাই, ধন্যবাদ আমার শ্রদ্ধ আবু সাইদ খান সহ দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে সমস্যাগুলির কথা বলেছেন, এই সমস্যাগুলি বাংলাদেশে আছে, এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন বরং আরেকটা নতুন যোগ হয়েছে, আপনার যদি সেটা হলো বন্যা। এখনো অতিবৃষ্টিতে বন্যা, যেমন চট্টগ্রাম শহর অনেকটা তলিয়ে গেছে, রাঙ্গামাটি দেখলাম সর্বশেষ মাটি ধসে মানুষ মারা যাচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে বন্যা, জলাবদ্ধতা, এদিকে সিলেট অঞ্চল হচ্ছে। সুতরাং এই সিজনটা একটু সংকটের সময়। আর আপনি দেখেন যে একটা সরকার ক্ষমতা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে 4 মাস, এর মধ্যে এই বাজেট অধিবেশন এখনও চলছে, একটা বাজেট পাশ হয়েছে, অর্থাৎ সরকারের কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করে এটা ফলাফল দেওয়ার মতো সময় এখনও আসেনি। আপনি দেখবেন এই সরকারটা যখনই দায়িত্বটা গ্রহণ করেছে তখন হামের একটা ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং প্রায় 600-র মতো কিন্তু শিশু মারা গিয়েছে। এটা একমাত্র কারণ ছিল যে হামের টিকা দীর্ঘ 2 বছর পর্যন্ত দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই পরিণতিটা সরকারকে ফেস করতে হচ্ছে। তারপর অর্থনৈতিক ক্ষেত্র যেই আপনি বললেন যে মুদ্রাস্ফীতি বেশি, মূল্যস্ফীতি বেশি, এইটা হওয়ার এইটাও তো আপনার কারণ যেই পরিমাণ এই সিজনটা যে পরিমাণ সরবরাহ দরকার ছিল সেটা অনেক ক্ষেত্রে হয়তো পারা যাচ্ছে না, বা যোগাযোগ বিচ্ছিন্নতা, কৃষকরা যে ফলবে সেটাও এখন সেই ধরনের প্রস্তুতিও এখন পুরোপুরি নিতে পারেনি, যার জন্য এখন বাজেট নতুন হয়েছে। সুতরাং এই বাজেটের মাধ্যমে আপনি দেখবেন যে সরকার বেশ কিছু টার্গেট নির্ধারণ করেছে, কিভাবে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে আপনার এই যে আপনি যে রোগগুলির কথা বললেন যে হাম, আমাদের ডেঙ্গু, এগুলিকে কিভাবে কন্ট্রোল করা যায় সেইটার জন্য সরকারের যে পদক্ষেপগুলি এগুলো নিয়েছে, এগুলো এখন রাতারাতি তো আর এই ফলগুলি দেখা যাবে না। 30 তারিখ মাত্র বাজেট পাস হয়েছে, এখনও আমার মনে হয় এই মাসে, জুলাই মাসেও বাজেট ডিস্ট্রিবিউট হবে না, হয়তো ফিল্ডে এটা কার্যক্রম শুরু হবে আগামী আগস্ট সেপ্টেম্বর থেকে। তো এই জন্য কিন্তু এবার সংসদে একটা নূতন দাবি উঠেছিল যে আমরা এমন সময় বাজেটটা পাস করি যে যখন একটা প্রতিকূল একটা আবহাওয়া তখন থাকে। সেটা তো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে যে অর্থ বছরটা চেঞ্জ করে ফেলা করতে পারলে এই পরিস্থিতিটা হয়তো এটা ফেস করতে হতো না, কিন্তু এইটাও তো সবার একটা ঐক্যমত দরকার আছে। তারপর আরেকটা বড় সংকট আপনি লক্ষ্য করেছেন কিনা, যে এই যে বাজেট যখন শেষ হয় মানে মে জুন মাসে, তখন যাতে সারা বছর বাজেট পাশের বাস্তবায়নের হার হলো 30%, 35%, 2 মাসে হঠাৎ করে 80%, 90% কিভাবে হয়ে যায়। এখানেও কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে, একটা দুর্নীতির ছোঁয়া এখানেও আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো যার কারণে আসলে এই সমস্যাগুলি সমাধান করলেও আমাদের প্রক্রিয়াগতভাবে আমাদের এগোতে হবে। এবং এই সরকার দেখবেন যে এবার স্বাস্থ্য খাতে বেশ বাজেট বাড়িয়েছে, শিক্ষা খাতে আমরা বাজেট বাড়িয়েছি, আমাদের সোশ্যাল যে সেফটি নেটওয়ার্ক আছে সেখানে আমরা এবার বাজেট বাড়িয়েছি। তো সুতরাং আমার মনে হয় এই প্রকল্পগুলি যদি যখন আমাদের বাস্তবায়ন হবে তখন আপনি যে সমস্যাগুলি বলছেন এগুলি অনেকটা মোকাবিলা করতে কিন্তু আমরা সক্ষম হব বলে আমি মনে করি। এটা আবু সাইদ খান। তো সরকার যারাই ক্ষমতায় আসেন মানে অতীতে বর্তমানে উপরের দিকে তাকান এবং উপরের সমস্যা অর্থাৎ সেগুলো সমাধান করতে করতেই চলে যায়। ব্যাংক ঠিক করবে কিনা, যেগুলো বাস্তব ব্যাপার, ব্যাংক ঠিক করবে কিনা, দুর্নীতি বন্ধ হবে কিনা, রাজনীতির সমস্যা, এগুলো নিয়েই সরকার ব্যস্ত থাকে। কিন্তু ওয়েলফেয়ার স্টেট বলতে যেটা হয় যে নিচের তলার মানুষ যারা শ্রমজীবী কর্মজীবী যারা মানুষ, তাদের দিকে নজরটা সেইভাবে দেওয়া হয় না। আর একটা আপনার এখন তো সরকার বলবে আমরাই তো এবার
কল্যাণমুখী রাষ্ট্রের দিকে যাচ্ছি এবং সরকার বলছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা কিছু এবং করে। মুশাররফ সাহেব সেটা বললেন যে এটা 4 মাসে তো এটা সম্ভব না। হুম হুম তো এই জায়গাটাকে যে অ্যাড্রেস করার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু হয় না। যেমন ধরুন যে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা ওয়েলফেয়ার স্টেটের দিকে যাচ্ছি, এটা ঠিক যে স্বাস্থ্য খাতে 0.5% ব্যয় হতো, সেটা 1কে ছাড়িয়ে গেছে, শিক্ষায় 2% ছাড়িয়ে গেছে এবং সামাজিক সুরক্ষায় বাড়িয়েছে, কিন্তু সেটা কিন্তু ছকবন্ধী, এই ছকের বাইরে যেতে পারছে না। সেই ছকটা হচ্ছে যেমন ধরুন যে জাতিসংঘ অর্থাৎ যেমন হু বলছে স্বাস্থ্য খাতে 5% জিডিপির, তো শিক্ষা খাতে ইউনেস্কো বলছে 6%, কিন্তু আমরা ধারে কাছে যাই নাই। প্রতিবেশী যদি আপনি চিন্তা করেন যে ভুটান 6-এর উপরে শিক্ষা খাতে তাদের জিডিপির 6-এর উপরে ব্যয় করছে, ভারত কিন্তু শিক্ষা খাতে তাদের জিডিপির তো 4-এর ভিতর ঘোরপাক খাচ্ছে, আমরা 2-এর ভিতর ঘোরপাক খাচ্ছি। তাহলে সেখানে একটা রেডিক্যাল চেঞ্জ সেটা কিন্তু হচ্ছে না। আপনি যদি বলেন যে সামাজিক যে নিরাপত্তা, সামাজিক সুরক্ষার বিষয়টা, সেই ক্ষেত্রেও আপনি ধরুন আমাদের বয়স্ক ভাতা সম্ভবত 6 থেকে 700 টাকা করা হয়েছে, তাই তো, কি 500 টাকা থেকে 600 টাকা করা হয়েছে। কিন্তু সেখানে পশ্চিমবঙ্গতে সেই শুভেন্দু সরকারকে যত গালি দেই, তো ওখানে 1000 টাকা ছিল, 1000 রুপি, এটাকে 2000 রুপি হয়েছে। অর্থাৎ আমাদের এখানে ওদেরকে বলা হয় বার্ধক্য ভাতা, সেটা 2500 টাকা। তো এই যে সোশ্যাল সিকিউরিটির জায়গাটাও কিন্তু সেইভাবে আমরা অ্যাড্রেস করছি না। তো এখানে একটা রেডিক্যাল পরিবর্তন দরকার, যে সরকারকে একটা রেডিক্যাল পরিবর্তন, মানে যে ঠিক আছে যে শিক্ষা এবং স্বাস্থ্যকে আমরা বিনিয়োগ করব এবং সেই সব ক্ষেত্রে আমরা এটা প্রায়োরিটি দিব। তো এখন প্রশ্ন উঠবে যে তাহলে টাকা কোথায় থেকে পাওয়া যাবে? তো টাকা তো আর বাজেট তো বাড়বে না, সেখানেও একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা সাহসী সিদ্ধান্ত। যেমন ধরুন এত বড় রাষ্ট্রযন্ত্র, এত হাতি পোষা, আমলা পোষা কি দরকার? এটাকে অর্ধেক করে দেওয়া যায় না? আমি একটা কথার কথা বলছি, তাতে কি দেশের খুব ক্ষতি হবে? এবং এটা সম্ভব আমার কাছে মনে হয়, যে এই যে হাতি পোষা খরচ, এটাকে কমিয়ে আনা যায়। ভোগ বিলাস, অপচয়, বিদেশ ভ্রমণ ইত্যাদি অবশ্য কিছু কিছু কাটেল করেছে, এই সবগুলোকে বন্ধ করে এখানে একটা হতে পারে যে আমরা একটা বিনিয়োগ করব, সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য বিনিয়োগ, যেটার ফল আগামী 10 বছরে পাওয়া যাবে। তো এই ধরনের তো কোনো পরিকল্পনা সেটা আমরা দেখি না। অনেক ক্ষেত্রে ভিয়েতনামের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, আমাদের পাশে যে জায়গাগুলো রয়ে গেছে, তো আমরা যদি সেটা চিন্তা করি যে তারা কিভাবে এত দ্রুত, আমাদের পরেই, আমাদের চেয়ে খারাপ ছিল অর্থনীতি, তো সেখানে ভিয়েতনাম কিভাবে দ্রুত হলো, এমনকি থাইল্যান্ড কিভাবে তারা সামনে চলে যাচ্ছে, এবং তাদের এই যে চেঞ্জ, এই ধরনের চেঞ্জ হচ্ছে, তারা কতগুলো জায়গায় লেগেছিল, সরকার পরিবর্তন ঘটছে। থাইল্যান্ডে তো বারবার সরকার পরিবর্তন ঘটেছে, কিন্তু তাদের ডেভেলপমেন্টের জায়গাগুলোকে, যেখানে ফোকাল পয়েন্ট, সেখানে তাদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষ। আমাদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে হচ্ছে অবকাঠামো। তো এবং সেখানে যে কারণে মানব সম্পদের উন্নয়নটা ঘটছে না। যেমন ধরুন আমরা যদি বলি, সব সরকারের আমলেই যদি আমরা গত 30 বছর চিন্তা করি, যে আমাদের স্কুল কলেজগুলোর ভবন টবন উন্নত হয়েছে, ক্লাসরুম টব বেশ উন্নত হয়েছে তুলনামূলকভাবে। কিছু কিছু হাওড় চরে খারাপ অবস্থা আছে, বেশিরভাগই উন্নত হয়েছে, কিন্তু সেখানে কোয়ালিটি এডুকেশন কি হয়েছে? কোয়ালিটি এডুকেশন হয়নি। গণিতের শিক্ষক নাই, ইংরেজি শিক্ষক নাই। এখানে তৃতীয় ভাষার কথা বলা হচ্ছে, জরুরি, কিন্তু আসলে একটা থার্ড ল্যাঙ্গুয়েজটাও জরুরি। কেননা আমাদের একসময় ধারণা ছিল যে ইংরেজি জানলে বোধহয় বিশ্ব জয় করা যায়, কিন্তু এখন তো আমরা দেখছি যে না, আরও অনেক ভাষা জানার দরকার। যে দেশে আপনি তো জানার দরকার এই বিষয়ে কোনো ভিন্ন মত নেই, কিন্তু আমরা তো বাংলাও ঠিক মতো জানি না, ইংরেজিও জানি না। সেইটাই আমার কথা, তো পরের কথা। হ্যাঁ, আমার কথা সেখানে, আমি সেই জায়গাটাই আসছি। অনেকে বলেন যে দরকার, অনেকে বলেন যে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে, এক লাইন ইংরেজি লিখতে পারে না, এক লাইন বাংলাও শুদ্ধ করে অনেকে লিখতে পারে না। আমি সেই জায়গাটাই আসছিলাম যে এগুলো দরকার তৃতীয় ভাষাটা, কিন্তু তার আগে দরকার হচ্ছে যে আমার নিজের ভাষা এবং ইংরেজিতে মোটামুটি জ্ঞানটা দরকার, কিন্তু সেইটা হচ্ছে না। অতএব কোয়ালিটি এডুকেশনটা দরকার। আর কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে আর একটা বাধা হয়ে আছে, এটা জানি না কিভাবে সমাধান হবে, যে 3 দিকে শিক্ষা। তো একই পরিবারের 3 ছেলেকে
যদি ধরুন তিন ছেলে আছে, একজনকে মাদ্রাসা, একজনকে ইংলিশ মিডিয়াম, আর একজনকে জেনারেল লাইনে বাংলা মিডিয়ামে দেওয়া হলো, কিছুদিন পরে তিনজনে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে। তো এখানে তো একই ধরনের তখন তাদের চিন্তা চেতনা একটা বিরাট ফারাক তৈরি হবে। তাহলে একটা জাতি গঠন করতে হলে সেখানে শিক্ষা একমুখী, অগত্যা একটা কাছাকাছি ধরনের শিক্ষা ব্যবস্থার দরকার। তা না হলে তো এক জাতি গড়তে পারবো না। তা আমরা তো এখানে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে আলাদা করে দিচ্ছে, তিন দিকে পাঠিয়ে দিচ্ছে। মিস্টার হোসেন, আপনি বলবেন, এবং আপনি যথার্থই বলেছিলেন যে অর্থ বছর নিয়ে অনেকের মধ্যে অনেকেই বলছেন অনেক বছর ধরে। দ্বিতীয় কথা যে অর্থটা যখন ছাড় হয় তখন তড়িঘড়ি করে দেখা যায় যে সিংহভাগ কাজই শেষ বছরের শেষ 2-3 মাসে করতে হয়। এটা একটা ইস্যু। কিন্তু আবার আপনি যেমন বলেছেন যে স্বাস্থ্য শিক্ষায় বাড়ানো হয়েছে, বেশার খানও একমত পোষণ করলেন যে এটা একটা ইতিবাচক দিক, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু তার আগেও বরাদ্দকৃত অর্থ ব্যয় করতে পারেনি। অনেক মন্ত্রণালয় আছে তার বরাদ্দকৃত অর্থ তার ব্যয় করবার সক্ষমতাই নেই, তাদের নেই। এইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ব্যয়ের গুণগত মান, আপনি টাকাটা খরচ করলেন কিন্তু টাকাটা আসলে কোনো কিছু প্রডিউস করছে কি না, বা কী ধরনের প্রোডাক্ট আপনি বের করে আনছেন, সেটা একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। যে অনেক কাজ হয় করবার জন্য করা হয়, বা আমরা দেখা যায় যে একটা রাস্তার কাজ কখনো সিটি কর্পোরেশন হাত দিচ্ছে, কখনো ওয়াসার প্রয়োজনে সেটা ভেঙে ফেলা হচ্ছে, কখনো গিয়ে সেখানে মন্ত্রণালয় বা অন্য প্রতিষ্ঠান ঢুকে পড়ছে। সমন্বয়ের একটা বড় দুর্বলতা। সো এই জায়গাগুলো ঠিকঠাক না করা গেলে এই সমস্যার বৃত্তে কিন্তু আমরা ঘুরপাক খেতেই থাকবো। আমি জানি না আপনারা কীভাবে ভাবছেন। না, এখানে আমি সাইদ ভাই বা আপনার কথার সাথে আমি অনেকটাই, সাইদ ভাইকে অনেক প্রয়োজনের কথা বলেছে, কিন্তু দেখেন আমরা যে কথাগুলি রাতারাতি তো আপনি পরিবর্তন করতে পারবেন না। এই যে আমরা আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে 55 বছরে আমরা কি উন্নতি করিনি? আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা উন্নত করেছি। আপনি দেখেন আমরা কিন্তু স্যানিটেশনে আমরা 100% আমরা করে ফেলেছি। আমরা ড্রিঙ্কিং ওয়াটার দেখেন এখন অনেকটা আমরা করতে পেরেছি। তো এই সকল ক্ষেত্রে আমাদের সাফল্য আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক একটা প্রেক্ষাপট আপনাকে চিন্তা করতে হবে যে আমরা কি মানসিকভাবে এই পরিবর্তনকে মেনে নিতে কি আমরা সক্ষমতা অর্জন করেছি? আমরা কিন্তু সক্ষমতা অর্জন করি নাই, আমার কাছে যেটা মনে হয়েছিল। কারণ আমরা যারা রাজনৈতিক কর্মী বা আমরা কিন্তু পাবলিকের পালসটা বুঝি, বা আমরা তাদেরকে এই ফেসটা করতে। আপনি বললেন, এই যেমন বলছেন আপনি শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে, জিডিপির 5%। আমরাও কিন্তু বলেছি, আমরা বলেছি পর্যায়ক্রমে 5 বছরের মধ্যে আমরা 5% আমরা নিয়ে যেতে চাই। এখন আপনি একজন কোয়ালিটিফুল টিচার যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনার কি কোয়ালিটিফুল এডুকেশন তারা কি দিতে পারবে না। আপনি দেখেন গ্রামগঞ্জে যারা প্রাথমিক শিক্ষাটা দেয়, আমাদের ভিটটা যে তৈরি করে দেয়, তাদের সমাজে কি তাদের ওই স্ট্যাটাস আছে? 3য় শ্রেণী তাদের অবস্থান। শিক্ষকের যে গ্রেড, এটা মানে 13তম না 14তম এরকম, সেটা হলো একটা ক্লার্কিয়াল জব। এখন একটা ক্লার্কিয়াল জব দিয়ে আপনি ওখানে কি ধরনের আপনি মানসম্পন্ন শিক্ষা দেবেন, এই একটা ব্যাপার। তারা একদিকে দেখা যাচ্ছে যে একটা সময় স্কুলে শিক্ষাদান করে, আরেকটা সময় বিকল্প একটা ইনকামের জন্য তাদেরকে কিন্তু অন্য যে কোনো পেশা একটি কাজ করতে হয়। এই বাস্তবতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। তারপর আপনি দেখেন সাইদ ভাই বলেছে যে আমরা তো আপনি মানুষগুলিকে যদি আর্থিকভাবে সচ্ছল আর স্বপ্ন না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনি পরিবর্তন আনতে পারবেন। হয়তো বলা যাচ্ছে, দেখা যাচ্ছে যে ফ্যামিলি কার্ডে আমরা 2,500 টাকা দিচ্ছি, কিন্তু আপনি দেখেন আমাদের সমাজে কি ঘটে, যে আমাদের নারীরা কিন্তু টোটাল পরিবারটা কিন্তু সেই নিয়ন্ত্রণ করে। যে যিনি পুরুষ থাকেন উনি হয়তো একটা আমরা যেটাকে বলি একটা থোক বরাদ্দ দেন, যে এইটা দিয়ে সংসারটা চালাতে হবে, কিন্তু তাকে কিন্তু নানা কিছু ফেস করতে হয়। তাকে স্কুলে বাচ্চা গেলে সে বাচ্চাটা কিভাবে যাবে, তার একটু কিছু খেতে পারবে কিনা, তার ড্রেসটা আছে কিনা, একটা অসুস্থ হলে কিভাবে মেনটেন করবে। কিন্তু এই সঙ্গতি কিন্তু তার কোথাও থেকে আয় করার কোনো শখ। আমরা এই প্রথমবার চেষ্টা করেছি যে একটা ন্যূনতম তাকে একটা স্বাচ্ছন্দ্য দেওয়া যায় কিনা, যার জন্য 2,500 টাকা করে করা হয়েছে। আপনি ফার্মারদের দেখেন একই অবস্থা। সবচেয়ে নারীদের কথা হয়েছে এবার 2,500, আর ওই যে কৃষক কার্ডও 2,500 দেওয়া হচ্ছে। তারপরে আপনি দেখবেন সবচেয়ে অবহেলিত কারা, আমাদের যারা ইমাম মুয়াজ্জিন। কারণ দেখবেন তারা এমন সিস্টেমে লেখাপড়া করে, আপনি যে কথাটা সাইদ ভাই বলেছে বা আমরা সবাই স্বীকার করি, যে তাদের ওই মসজিদ মাদ্রাসা ইমামতি করার বাইরে কোনো এখন যদি আপনি ইবতেদায়ী মাদ্রাসা পড়ে, কিন্তু আমাদের এখানে ধর্মীয় সেন্টিমেন্ট আছে, কিন্তু এটা বন্ধ করা যাবে না।
অথবা আপনার ওই হিজবুল কোরআন যেগুলি পড়ে, এরা কিন্তু অন্য জায়গায় কোনো কর্মসংস্থানের সুযোগ নেই। এদেরকে হয়তো কোথাও মাদ্রাসা শিক্ষক হতে হবে, অথবা মসজিদের ইমাম হতে হবে, মুয়াজ্জিম হতে হবে। আমরা তো লোকালে দেখি, গ্রামের ছেলে আমরা দেখি যে একজন ইমাম মুয়াজ্জিমের বেতন সংগ্রহ করতে গিয়ে কি ধরনের কুরুক্ষেত্র তৈরি হয়। জিল্লুর ভাই 500 টাকা দিল, সাইদ ভাই 500 টাকা দিল, আমি 400 টাকা দিলাম, দিয়ে মিলাই। সেখানে এদেরকে অ্যাড্রেস করার জন্য আমরা কিন্তু ইমাম, মুয়াজ্জিম, পুরোহিত যারা আছে এদের একটা বেতনের ব্যবস্থা করেছি। এটা শুরু আমরা করেছি এবং আমার মনে হচ্ছে এটার ফলটা খুব ইতিবাচক। যেমন আমি দেখি, আমরা এই যে যারা এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমরা যখন এলাকায় যাই, মানুষ এই যে ইলেকশনের সময় বলছেন যে ফ্যামিলি কার্ড দেবেন, কই তো দেন না। এই প্রবলেম কিন্তু, কারণ তাদের মধ্যে একটা আশা জন্ম নিয়েছে যে তারা এই 2500 টাকা হলেও তারা মনে করে এটা দিয়ে আমার একটা সেফগার্ড হিসাবে আমাকে কাজ করবে। তারপর আপনি দেখেন, আপনি এই যে আমরা বলি আমাদের ফসল উৎপাদন করতে হবে, আমাদের অনেক ক্ষেত্রে শর্টেজ আছে, কিন্তু আপনি গ্রামগঞ্জে যায় দেখেন কোনো পানির ব্যবস্থা নেই। আপনি যে চাষাবাদ করতে হলে যে সেচের ব্যবস্থা নাই। আমি দেখেছি এই যে খাল খনন, এটা কি ইতিবাচক একটা ইম্প্যাক্ট পড়েছে মানুষের মধ্যে, যে সারা বছর পানি রেখে এই পানি দিয়ে কিন্তু তারা, আর আপনি দেখবেন কোথাও যদি পানি জমে থাকে ওখানে কিন্তু পানির স্তরটাও কিন্তু খুব দ্রুত পাওয়া যায়। আমাদের এখন যে পালা আমরা শুনি, আমাদের বিশেষজ্ঞরা বলছে যে বাংলাদেশে এখন পানিই পাওয়া যাচ্ছে না, স্তর এত নিচে নেমে গেছে। তো আমি মনে করি এগুলি সবই পজিটিভ ইম্প্যাক্ট। এর জন্য সহযোগিতা দরকার এবং জনগণ, এই যে সোশ্যাল সেফটি নেটের কথা আপনি বলছেন, আমরা তো রাতারাতি সবাইকে দিতে পারি না। আমাদের প্রায় ন্যাশনাল রিসোর্সেস আছে, যেমন আপনি ইংল্যান্ড বলেন, সৌদি আরব বলেন, অন্য বলেন, বা উন্নত ইউরোপের কান্ট্রিগুলো বলেন, তাদের কিন্তু প্রচুর ন্যাশনাল রিসোর্সেস আছে, সেখান থেকে তারা। আর আমাদের কিন্তু সরকার, এই যে কৃষকরা আমাদের হলো সবচেয়ে বড় ব্যাপার, যে তারা জিডিপিতে যে কন্ট্রিবিউশন করে, এটা যদি না হতো তাহলে আমাদের কি অবস্থা হতো, এটা একটু চিন্তা করেন। তো আমি মনে করি এই যাত্রাটা শুরু হয়েছে এবং এইটা সবাই মিলে যদি আমরা সহযোগিতা করতে পারি এবং এটা যদি মানসিকভাবে আমরা মেনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশ একটা জায়গায় যাবে। আমি সাইদ ভাইয়ের একটা উদাহরণ আপনি বলি, আমরা যখন লেখাপড়া করতাম, বেশি দিন আগের কথা না, তখনও কিন্তু আমাদের সাথে যে খুব কম ফিমেল স্টুডেন্ট ছিল, কিন্তু আপনি এই যে বেগম খালেদা জিয়া উপবৃত্তি চালু করার পর যখন মেয়েদেরকে ফ্রি করে দিলে উল্টা টাকা পাওয়া যায়, আপনি যে কোনো জায়গায় যা বাংলাদেশে দেখবেন ছেলেদের চেয়ে মেয়ের সংখ্যা বেশি। এবং গ্রামগঞ্জে আপনি দেখেন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 60% উপর রইল নারী শিক্ষক। তো এই যে পরিবর্তন, একটা নারী যদি শিক্ষিত হয় তাহলে ওই পরিবারটা কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে, সে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখে। তা আমাদের এই উদ্যোগগুলি আমি মনে করি হয়তো আজকে আপনি যে কথাটি বলছেন যে এখন হয়তো ফল পাওয়া যায় না, 2, 4, 10 বছর পর কিন্তু এর একটা ফল পাওয়া যাবে। এবং বাংলাদেশ যে আজকে একটা উন্নয়নের সড়কে আমরা যাচ্ছি, এটা কিন্তু এই সকল পদক্ষেপের কারণে। হ্যাঁ, তবে এর মধ্যে আপনি আছে আমাদের জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দুর্নীতি যে কথাটা, এইটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমার মনে হয় বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনে অনেক দূরে এগিয়ে যাবে। জি, মিস্টার আবু সাইদ খান, আমরা অর্থনীতির আলোচনার মধ্যে যাব, কিন্তু এই আর্থিক সংকট কাটিয়ে উঠবার জন্য অনেকেই মনে করেন যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি বা পররাষ্ট্র সম্পর্ক, সেটা অনেকটা বেশি চীনের দিকে ঝুঁকে পড়েছে। তো সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী চীন সফর শেষে এই প্রসঙ্গটা আসতে শুরু করেছে যে বাংলাদেশ ভারসাম্যের কূটনীতিটা কীভাবে বজায় রাখবে বা রাখতে পারবে কি না, বা না রেখে আসলে চীনের সঙ্গে সখ্যতার মধ্য দিয়ে বাংলাদেশ যে লক্ষ্যে পৌঁছতে চায় সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। দুটো বক্তব্য আছে, আবার মার্কিনের দিকে ঝুঁকে পড়ছে, সেটাও তো একটা ওটা ওই এগ্রিমেন্টের কারণে যেটা হয়েছে। ট্রেড এগ্রিমেন্ট। এখন হচ্ছে যে বাংলাদেশের যে বাস্তবতা, আমার মনে হয় সেই বাস্তবতা একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিটা দরকার। এবং আমি যেটা আপনি কি দেখছেন এই সরকারের? সেখানে আমি আসছি। তো আমরা যেটা দেখি যে স্বাধীনতার পর থেকে মানে আমি এর আগেও এখানে বলেছি যে মুজিব সরকার, জিয়া সরকার, এরশাদ, খালেদা জিয়া, এমনকি শেখ হাসিনার প্রথম সরকার, তারা এই ভারসাম্যটা খানিকটা রক্ষা করেছে। কখনো কখনো মনে হয়েছে একটা ঝোঁক, ইন্ডিয়ার ঝোঁক, কিন্তু হয় নাই। কিন্তু শেখ হাসিনার গত 15 বছরে তার ক্ষমতা টিকে রাখতে গিয়ে পুরোপুরি এটা ভারত ঘেঁষা নীতি গ্রহণ করে এবং ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে। অন্তর্বর্তী সরকার এসে তারা উল্টোটা মার্কিনের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে এবং যে চুক্তি করে সেই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ বার্গেন করার ক্ষমতা, পণ্য কেনা বেচার ক্ষেত্রে, বিশেষ ক্রয়ের ক্ষেত্রে বার্গেন করার ক্ষমতাটা ক্ষুণ্ণ হয়। তো এই নীতিটা গ্রহণ করে এই জায়গাটা, এখানে আমাদের সঙ্গে ভারসাম্যটা
আগে ছিল যে চীন এবং ভারতের সাথে, কিন্তু মাঝখানে কিন্তু আমেরিকা ঢুকে গেছে। আমেরিকা কিন্তু সরাসরি এই জায়গাটা তার ছিল না। তো এখন হলো যে কতগুলো রিয়েলিটি, যেমন ধরুন ইনভেস্টমেন্ট, ভারত বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য বিনিয়োগ করতে পারবে না, কেন তার সেই অবস্থাটা নেই অর্থনৈতিকভাবে, সেই সাপোর্টটা এটা চীনের পক্ষে সম্ভব। কিন্তু ভারতের সঙ্গে রিলেশনের জায়গাটাও, যেটা অনেকে মনে করে যে না ভারতের সঙ্গে আমরা রিলেশনটার দরকার নাই, সেটাও ঠিক না। অতএব এখানেই ভারসাম্যটা দরকার। আরেকটা হচ্ছে যে চীনের ক্ষেত্রে ভারতের বাধা দেওয়ার তো আমি কিছু দেখি না, কেন ভারত নিজেই তো চীনের দিকে ঝুঁকে পড়ছে। ভারতের সঙ্গে চীনের রাজনৈতিক তর্ক হচ্ছে, বাহাস হচ্ছে, কিন্তু অর্থনৈতিকভাবে চীনের পর ডিপেন্ডেন্স তার বাড়ছে। দ্রুত চীনের অর্থনৈতিক যোগাযোগ, ভারতের বাজারে চীনা পণ্য ঢুকে গেছে। অতএব সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগে কোথায় বাধা তো আমি দেখি না। আমার মনে হয় সেইটাকে সম্ভব, এটা খুব কঠিন কিছু না। এটার ভেতর দিয়ে যে পররাষ্ট্রনীতি চীনের সঙ্গে যে ডেভেলপমেন্ট, যেমন ধরুন যে মিয়ানমারের মধ্য দিয়ে যে করিডোর বিষয়টা, অর্থনৈতিক করিডোরই তো বলে এটাকে। তো এইটার ব্যাপারটা, এটার সঙ্গে তো ভারতও যুক্ত হতে পারে, এবং চীন অলরেডি ভারতকে প্রস্তাবও দিয়েছে। এবং এই ধরনের এই ধরনের যোগাযোগ ব্যবস্থা, সড়ক ব্যবস্থা, এটা করার ক্ষেত্রে তো ভারতের উদ্যোগ ছিল। ভারতও মিয়ানমারের সঙ্গে এটা করার চেষ্টা করেছে, কিন্তু পারছে না। তো এখন একটা হলো যে এইটা তো প্রতিযোগিতার ব্যাপার না, এখানে যে একসঙ্গেই এটা অর্থনৈতিক এই অঞ্চলের উন্নয়নের ব্যাপারে এটা সহযোগিতা হতে পারে। সেটা এখানে হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক যোগ্যতার ব্যাপার। কূটনৈতিকভাবে তার সেই দক্ষতা দরকার, যে একই সঙ্গে ভারত, চীন, এমনকি মার্কিনের সঙ্গে তার সুসম্পর্ক বজায় রেখেই আমাদেরকে উন্নতি করতে হবে। বাংলাদেশ এমন ব্যাপারটা না যে কোনো একটা দেশের সঙ্গে জোট বেঁধে যে এগোতে পারবে, এমনটা না। তো যেমন ধরুন এটা করতে গিয়ে, যেমন এইটা আমরা বোধহয় যেটা দেখলাম যে ইরানের সময় যে আমাদের জাহাজ ইরানে আটকে রাখলো, কী জন্য? আমরা সেখানে ইরানেরকে সমর্থন জানালাম না। খোমেনির উপর যেভাবে নির্মমভাবে একটা লোককে হত্যা করা হলো, লোক না মানে সরকার রাষ্ট্রপ্রধানকে, তাদের নেতাকে যেভাবে হত্যা করা হলো, যেভাবে বিনা নোটিশে গিয়ে সেখানে হামলা চালানো হলো, কিন্তু আমরা নিন্দা জানালাম না। এটা তো ইরানের রাষ্ট্রদূত এখানে খোলামেলাই বলল, যে কারণে দেখা গেল যে ভারতের জাহাজ ছেড়ে দিচ্ছে, পাকিস্তানের জাহাজ ছেড়ে দিচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ আটকে রাখলো। এই 6 মাস আটকে রাখা হয়েছে। তো ইরানের সঙ্গে আমাদের সম্পর্কের সেইটা নাই। কিন্তু এখানে যোগ্যতা আমি সেই দিক দিয়ে বলবো যে পাকিস্তান অনেক যোগ্যতার পরিচয় দিয়েছে। পাকিস্তান এক সময় একসাথে ইরানের ওখানেও রাষ্ট্রপ্রধান যাচ্ছে, সরকার প্রধান যাচ্ছে, আবার মার্কিনের সঙ্গে সম্পর্ক রাখছে। তাহলে এইটা হচ্ছে কূটনৈতিক। হ্যাঁ, এর কিছু কারণও থাকতে পারে, যে কারণে আমেরিকাকে কারো ওপর ভর করতে হয়েছে, সেখানে তাদের সিলেকশন ছিল, চয়েস ছিল পাকিস্তান, সেটাও হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে কূটনৈতিক যোগ্যতাটা, এটা দরকার। এবং কেবলমাত্র শক্তি না, হ্যাঁ এখানে অস্ত্রের শক্তি ভারসাম্য, এটাও তো সেটা আর একটা সাবজেক্ট। কিন্তু তার বাইরেও কূটনৈতিক যোগ্যতার মধ্য দিয়ে রাষ্ট্র তার ভারসাম্যটাকে রক্ষা করতে পারে। না, আমি সাইদের সাথে একমত। আমাদের অবশ্যই একটা ভারসাম্য পররাষ্ট্রনীতি আমাদের থাকতে হবে। আমাদের যেমন ভারতকেও যেমন প্রয়োজন, চায়নাকেও প্রয়োজন, আবার আমেরিকাও আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এখন হলো কতটুকু আমরা ট্যাটফুলি এটা ম্যানেজ করতে পারি। আপনি দেখবেন এই যে আরেকটা জিনিস, যে আমাদের বাংলাদেশে বিশেষ করে বর্তমান গভর্নমেন্টের একটা অন্যতম একটা কমিটমেন্টও আমি কর্মসংস্থান তৈরি করব। তো কর্মসংস্থান তৈরি করতে হলে আপনাকে বিনিয়োগ লাগবে, অর্থ লাগবে। তো অর্থ একমাত্র চায়না ছাড়া এই মুহূর্তে বিশ্বে কেউ দেওয়ার মতো সক্ষমতা খুব কম রাষ্ট্রেরই আছে। তো সুতরাং আমার টাকার দরকার হলে আমাকে চায়নাকে লাগবে। এই ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো আছে, কিন্তু ভারতকে কখনো কিন্তু আমাদেরকে অর্থনৈতিকভাবে সেই সহায়তার কোনো সক্ষমতা তাদের নাই। আবার আপনি দেখবেন আবার চাইনিজ অর্থের কিছু ঝুঁকিও আছে, ঝুঁকি আছে, তারপরে তো আপনার উপায় নাই, আপনার এক। আবার দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু একটা বিরাট বিনিয়োগ বাংলাদেশে আছে, এটাকে অস্বীকার আপনি করতে পারবেন না, বিশেষ করে জ্বালানি সেক্টরে। এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে বলে যদি আমি এখানে গ্যাস তুলবো না বা গ্যাস সরবরাহ করবো না, আমরা কিন্তু অন্ধকারে চলে যাব। সেটাও কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। তো সামগ্রিকভাবে যে কথাটা বলছে যে আমাদের অত্যন্ত
কৌশলী হয়ে আমাদের কিন্তু এই ফরেন রিলেশনটা আমাদের বিল্ড আপ করতে হবে। তারপর আমি মনে করি যে এখানে ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে নাই এটা বলা তো যায় না। ইতিমধ্যে আপনি দেখেন এই সরকার আসার পর কিন্তু একটা ইতিবাচক দিক দেখা গেছে। ইতিমধ্যে আমাদের ভিসা উন্মুক্ত করেছে, আমাদের সীমান্ত হয়তো আপনার বার্গেনিং হচ্ছে প্রতিদিন আমরা দেখি, কিন্তু ওই হানাহানিটা কিন্তু হচ্ছে না। এটাও কিন্তু একটা ইতিবাচক দিক, কারণ বাংলাদেশের বিজিবি যে ধরনের ফাইট তাদের সাথে করছে সেই ক্ষেত্রে ওই রিয়াকশন কিন্তু তাদের নাই। হয়তো পুশিনের একটা দিয়ে বাংলাদেশকে একটা প্রেশারে রাখতে চাচ্ছে। এটা ওয়ান কাইন্ড অফ পলিটিক্স, যে তুমি আমার সাথে সম্পর্ক ভালো রাখো নাই, কিন্তু আমি তোমাকে এই ডিস্টার্বটা আমি করতে পারবো। এক আর আরেকটা ব্যাপার হলো এখানে আমার কাছে যেটা মনে হয় যে এই সম্পর্কটা অনেকটা এখন একটু জটিলতা পড়ে গেছে যে বিজিবি সরকার, কারণ তাদের একটা কিন্তু পলিসি আছে, তাদের একটা যেমন মুসলিম নিধন একটা পলিসি আছে তাদের। তা আমরা অধিকাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, এখানে আমাদের সাধারণ জনগণের কিন্তু একটা সেন্টিমেন্ট আছে। তো এইগুলিকে ব্যালেন্স করে কিন্তু আগামী দিনে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই সরকারের, আমি বিশেষ করে আমাদের বিএনপি সরকারকে আমি মনে করি যে তাদেরকে আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে জনগণের আস্থা অর্জনের জন্য অবশ্যই বিনিয়োগ এবং নূতন কর্মসংস্থান তৈরি করতে হবে। এবং আমি মনে করি এই কর্মসংস্থান এই জায়গায় কি বিনিয়োগ, তো ধরেন একটা চাইনিজ বিনিয়োগের কথা বলছেন, আমরা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি এখানে একটা বিনিয়োগ সামিট করেছে, ইনভেস্টমেন্ট সামিট বিটা, বিনিয়োগ কিন্তু আসেনি। আমরা এখনো কি বিনিয়োগ আসলে সেইভাবে আকৃষ্ট করা যাচ্ছে? তার চাইতে বড় কথা যে আমাদের যারা লোকাল ইনভেস্টর আছে তারা কি উৎসাহটা পাচ্ছেন না, কিন্তু আশাবাদী হয়ে উঠতে পারছেন? কারণ সবাই মনে করছিলেন যে নির্বাচনের পরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এখন পর্যন্ত মনে হয় যেন কোথাও কোথাও কনফিডেন্সের ঘাটতি আছে। আপনারা ফিল করেন সেটা? না, কিছুটা তো অবশ্যই দেশীয় উদ্যোক্তা তো অনেকটা, এবং দেশীয় উদ্যোক্তারা যদি ঠিকঠাক মতো বিনিয়োগ না করতে পারেন, তারা যদি ব্যবসা বাণিজ্য চাঙ্গা না করেন, বিদেশিরা কিন্তু কোনোভাবেই আকৃষ্ট হবে না, কারণ তারা তো আসলে ওদের সঙ্গে যোগাযোগ করে এটা লিঙ্ক তাদের সাথে। না, এখানে আপনি যে কথাটা আমরা অলরেডি কিন্তু এই আস্থা অর্জনের জন্য বিএনপি কিন্তু আপনি এই গভর্নমেন্ট দেখেছেন আপনি যে চট্টগ্রামে আনোয়ারায় কিন্তু একটা নতুন ইপিজেট চায়নাকে দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা ইনভেস্ট করতে পারে, এবং চায়না ইতিমধ্যে ঘোষণাও দিয়েছে যে তাদের দেশে প্রায় 100 কোম্পানি এখানে বিনিয়োগ করতে চায়। তারপর আপনি দেখেন এই যে কোনো শিল্পায়নের জন্য আপনাকে কিন্তু জ্বালানি সরবরাহ করতে হবে। আমাদের এখানেও কিন্তু আমরা একটা বিরাট সংকটে আছি, যার জন্য সরকার দেখেন নতুন কূপ খননের জন্য কিন্তু ট্রাই করছে। আগের যেই আমাদের জ্বালানির গ্যাসের যেগুলোকে রিনোভেশন চেষ্টা করছে, এবং সমুদ্রের তৈল গ্যাস অনুসন্ধানের জন্য ব্লকের কিন্তু ইজারা বারবার দিচ্ছে, কিন্তু এখনও কিন্তু হচ্ছে না চূড়ান্ত। এগুলো প্রচেষ্টা আছে গভর্নমেন্টের, আপনি দেখতে হবে গভর্নমেন্ট কতটুকু। আর আওয়ামী লীগের আমলে দেখবেন যে 15 বছর তারা ছিল, তৈল গ্যাস অনুসন্ধানের কোনো পদক্ষেপ নেয়নি। তারা ভাবছিল রেন্টাল, কুইক রেন্টালে সব দিকে ব্যবসা, বিদ্যুৎ বিক্রি করে ব্যবসা, আবার আমদানি করে ব্যবসা সাময়িক। কিন্তু এই সরকার তো সেই দিকে আগাচ্ছে না। সরকারের উদ্দেশ্য ওই যে কথাটি সাইদ ভাই বলে, একটা ওয়েলফেয়ার স্টেট, জনগণের স্বস্তিতে রাখা। আপনাকে দেখতে হবে সেই ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য আছে কিনা, অত সরকারের সেখানে নীতিগতভাবে কোনো দ্বিধাদ্বন্দ্বে আছে কিনা। আমার মনে হয় না। সরকার চাচ্ছে এই সকল সংকট সমাধান হোক, এবং সংকটের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশটা আমরা এগিয়ে নিয়ে যাই। আবু সাইদ খান, আপনি কি মনে করেন যে এখানে হচ্ছে যে কতগুলো জায়গা তাকে করতে হবে? যেমন ধরুন যে আমরা আমাদের তেল গ্যাসের যে জায়গাগুলো আছে, সম্ভাব্য জায়গাগুলোকে সব ইজারা দিতে পারি, তাড়াতাড়ি ফল পাওয়া যাবে একটা। আর একটা হতে পারে না, আমরা বাপেক্সকে শক্তিশালী করে নিজেরা উত্তোলনটা করব। এটার ফল পেতে সময় লাগবে, কিন্তু এটা স্থায়ী ফল পাওয়া যাবে। কিন্তু আমরা কোনো সরকারই বাপেক্সকে শক্তিশালী করে নাই। শেখ হাসিনা সরকার তো সেই উদ্যোগ একবার নিয়েছিল, এবং প্র্যাকটিক্যালি বাপেক্সও তো কিছু করতে পারেনি। হ্যাঁ, বক্তৃতায় বলেছে, কিন্তু বাস্তবে সেটা করে নাই। তো এখন হচ্ছে যে আমাদের নিজস্ব জায়গাগুলোকে বাপেক্সকে উন্নত করা, তো সেইটা আমরা আমাদের কৃষির উপর নির্ভরতা, যাতে বিদেশি নির্ভরতা কমে আনা, কৃষিকে আরও স্বয়ংসম্পন্ন করা, এই সমস্ত কাজ। কিংবা এখানে উৎপাদন, এখানে আমরা দেখি যে যেমন বাংলাদেশে ধনীদের ভিতর দুটো ট্রেন্ড আছে। একটা ট্রেন্ড হলো যে টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যাওয়া, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং রাষ্ট্র তাদেরকে প্যাট্রনাইজ করছে। আর যারা দেশে শিল্প কলকারখানা গড়তে চায়, দেশের উন্নয়ন চায়, তাদেরকে কিন্তু গভর্নমেন্ট প্যাট্রনাইজ করে না, অতীতের গভর্নমেন্ট করে নাই। তো এই গভর্নমেন্টের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনটা দরকার, যে যারা এখানে উৎপাদনমুখী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে প্যাট্রনাইজ করা। এবং আমাদেরকে আলটিমেটলি চিন্তা করতে হবে, বিদেশ নির্ভরতা দিয়ে কখনো কখনো
অর্থনীতিতে কিংবা রাষ্ট্রের চেহারায়, শহরের চেহারায় চাকচিক্য আনা যায়, কিন্তু ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট করতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদেরকে সক্ষমতা বাড়াতে হবে, এবং সেটা সর্বক্ষেত্রে সক্ষমতা। ধরুন আপনি কথা প্রসঙ্গে যেটা বলছিলেন যে আমাদের স্বাস্থ্য খাতে যে ব্যয়টা হয়, এমনি 0.5% ব্যয়, তারপরে সেই টাকাটা ব্যয় করতে পারে না, কেন সক্ষমতা নেই। তো আমাদের এই যে আবার যেটা ব্যয় করে সেটার গুণগত মান নিয়ে গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। তাহলে এই যে আমাদের এই সক্ষমতা অর্জনের, এখানে আমাদেরকে চিন্তা করতে হবে। যেমন ধরুন আমরা চিটাগাং পোর্টটাকে বিদেশের কাছে যারা দিলে খুব ভালো চলবে, কিংবা ঢাকা বিমানবন্দরকেও যদি যারা দিয়ে দেওয়া হয় ভালো চললো, কিন্তু দেশ তো নিজের পায়ে দাঁড়াবে না। স্বনির্ভর বাংলাদেশের যে স্বপ্ন বুকে নিয়ে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হলে এখানে স্বনির্ভর অর্থনীতি, এবং সেখানে জনগণের আমাদের নিজস্ব ম্যান পাওয়ারকে ডেভেলপ করতে হবে, দক্ষ করতে হবে। এখনও তো বিভিন্ন জায়গায় এমনকি ম্যানেজার লেভেলেও কিন্তু বিদেশিরা এসে চাকরি করে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমন লোককে দিচ্ছে না যে সে একটা কোম্পানি চালাতে পারে। তো আমাদের দেশে এখন কোম্পানি, এটা অবশ্য আমার কাছে কিছু কিছু দুই একজনের সঙ্গে কথা বলে মনে হয়েছে এটা আমাদের এক ধরনের ফ্যাশনও, যে আমি একজন বিদেশি লোককে আমার এখানে ম্যানেজার করেছি কিংবা আমার এখানে চাকরি দিয়েছি। তো এটা এক ধরনের আনন্দ আছে, কেননা আমাদের তো একটু বিদেশমুখিতা, কিংবা আমরা একটু শ্বেতাঙ্গদের সঙ্গে তাদেরকে এখানে আমন্ত্রণ করতে পারলে এক ধরনের খুশিও হই, কিংবা নিজের মনে করি স্ট্যাটাস বাড়ে। তা আমার কাছে বক্তব্য হচ্ছে আমাদের শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় ম্যান পাওয়ারটা বাড়ানো দরকার। আমাদের নারী শিক্ষা, মোশাররফ সাহেব যথার্থই বলেছেন, নারী শিক্ষা হার বেড়েছে, কিন্তু নারীরা কিন্তু আবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এবং বাংলাদেশে যে নারীরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে আছে, শুধু তাই না, রাজনীতিতে যারা এই জুলাইয়ের অভ্যুত্থানে যারা সামনের কাতারে ছিল, আজকে তারা কিন্তু হতাশ। তাদের পোশাক নিয়ে প্রশ্ন করা হচ্ছে, তারা রাস্তায় বেরোতে পারছে না, কর্মস্থলে, ট্রেনে, পরিবহনে, এমনকি তার নিজের এলাকায়ও লাঞ্ছিত হচ্ছে, তার ড্রেস নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তাহলে তো আমরা আগাতে পারবো না। তো আমাদের নারীরা একটা উন্নয়নের জন্য খুব অপরিহার্য বিষয়, যে একটা সমাজের উন্নয়নের জন্য, এবং নারীকে ঘিরেই সংসার এবং নারীকে ঘিরেই পরিবারগুলো, এগুলো যথার্থই, কিন্তু সেই নারী নিশ্চয়তা এটা তো আমরা দিতে পারছি না। এখন যে সব ঘটনাগুলো ঘটছে, আগে ধরুন যে ঠিক আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অঘটনগুলো ঘটতো, এখন তো শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেটাকে মনে করতাম মাদ্রাসা, এখানে ধর্ম অ্যাটলিস্ট যে এখানে নৈতিকতার একটা চর্চা হয়, সেখানে বিজ্ঞান কারিগরি শিক্ষা না হোক, কিন্তু নৈতিকতার শিক্ষায় উন্নত বলে আমরা ধারণা করতাম, সেই মাদ্রাসায় তো অঘটন ঘটছে, এবং আমার মনে হয় সবচেয়ে বেশি ঘটছে। তো এই জায়গা তো থেকে আমরা উত্তরণ, আমাদের শিশু এবং আমাদের নারীদেরকে আমরা সমাজে তাদের নিশ্চয়তা দিতে পারছি না। রাষ্ট্রটা শিশু বান্ধব, নারী বান্ধব করা যাচ্ছে না। তা আপনার ডেভেলপমেন্ট মানে তো কেবলমাত্র তো টাকা পয়সার ইনকাম না, ডেভেলপমেন্ট মানে হচ্ছে মানব সম্পদের নিশ্চয়তা। ডেভেলপমেন্টের অপরিহার্য শর্ত হচ্ছে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, মানব সম্পদের উন্নয়নকে নিশ্চিত করা, কিন্তু সেগুলো তো আমরা করতে পারছি না। আমি কোনো এটা মোশাররফ সাহেব বলবেন যে আমাদের বয়স তো 4 মাস, আমরা কি করব। সরকার তো এখানে ছিল যে কোনো ফর্মে, এখানে পৌরসভা ছিল, সিটি কর্পোরেশন ছিল, জনগণ ছিল। এবং মূল বিষয় হচ্ছে যে ধারাবাহিকতাটা, একটা সরকার যাবে, তারা কিছু কাজ এগিয়ে রাখবে, অন্যরা এসে শেষ করবে, মানে সরকার তো এভাবেই চলে, এভাবেই চলতে হবে। কিন্তু সেখানে আমাদের বাংলাদেশে হয় না, বাংলাদেশে সেখানে ছেদ ঘটছে। অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় উন্নয়নের ফোকাল পয়েন্ট হওয়া উচিত, কেন্দ্রবিন্দু হওয়া উচিত মানব সম্পদের উন্নয়ন, এবং নিজেদের সম্পদ নিজেরা কিভাবে ব্যবহার করতে পারি, এটা এই দৃষ্টিভঙ্গি থাকলে এখন হয়তো বা সময় লাগবে, কিন্তু আখেরে ফল পাওয়া যাবে। হয়তো বা 10 বছর পরে বাংলাদেশ একটা উন্নত দেশে কিংবা স্বনির্ভর দেশে পরিণত হবে। সেই স্বপ্নটা আমাদের লালন করা দরকার। আপনি কি মনে করেন যে মানব সম্পদ উন্নয়নের দিকে সরকার খুব একটা মানে না, তো সরকার চেষ্টা করছে, এটা অস্বীকার করার কথা। সরকার নানা ধরনের কিন্তু আপনি দেখেন কর্মসূচি গ্রহণ করে দেয়, কিন্তু আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক যে একটা সংকট, এইটাও আপনাকে বিশ্লেষণ করতে হবে। সেটা কীরকম? সেটা হলো ধরেন আমাদের দেশের এখানে একটা ধরেন আমরা একটা ধর্মীয় ফোবিয়া আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেটা আমরা হয়তো বাংলাদেশকে একটা মুসলিম রাষ্ট্র, আমরা অনেক মডার্ন,
কিন্তু তারপরেও একটা অংশ কিন্তু আছে এখন ওই আধুনিকতায় তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে, অ্যাডাপ্টেশন তারা করতে পারে নাই। এই সংকটটা কিন্তু আছে, যেটা সাইদ ভাই তো আকার ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করেছেন। তারপর আপনি দেখবেন এই যে সাইদ ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত না, নারীদের এই ঘটনার পার্সেন্টেজটা কত আপনি দেখতে হবে, যে এই সংকট দু একটা ঘটছে, কিন্তু এটা কি আমাদের সমাজকে মেনে নিচ্ছে? বরং আমাদের দেশে যে সংকটটা তৈরি হচ্ছে সেইটা হলো কর্মসংস্থানের অভাবে আমাদের ইয়ং জেনারেশন বিরাট একটা হতাশার মধ্যে আছে। ড্রাগ এবং ইয়াবা একটা ইম্পর্টেন্ট প্রবলেম। আপনি দেখবেন গ্রামগঞ্জে পর্যন্ত এটা ছড়িয়ে গেছে, কারণ আমাদের এই যে সাপ্লাই চেইনটা এত উন্মুক্ত যেখানে গভর্নমেন্ট কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। আপনাদের একদিকে আমাদের 3টা অংশ ভারতের সাথে যুক্ত, একটা অংশ মিয়ানমার সাথে যুক্ত, এখানে বঙ্গোপসাগরের বিরাট অংশ ওপেন। এই যে আপনার সার্কুলেশন চেইনটা, এইটাকে তো কন্ট্রোল করা হবে, যার কিন্তু আমাদের ইয়ং যুব সমাজ কিন্তু মানে অনেকটা বিপথে চলে যাচ্ছে। এই আমরা কিন্তু এবারও আপনি দেখেন যে সংসদে কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, এবং আমরা বলেছি একটা আইন পাস করা হোক এভাবে যে ড্রাগের আসামি যেই হোক না কেন বিচার সম্পূর্ণ না পর্যন্ত তার জামিন দেওয়া যাবে না। আমরা এটা আজকে করতে জানি, কালকে মানবাধিকার সমাজ রাস্তায় নেমে যাবে যে হিউম্যান রাইটসকে ভায়োলেশন করা হচ্ছে। কিন্তু একটা জায়গায় তো করতে হবে। যেমন আমরা একটা বিল পাস হয়েছে যে আপনার ডিজিটাল কেউ যদি ডিজিটাল নকল এগুলি করে তাহলে তার 5 বছর জেল। আপনি দেখবেন 2 দিন পরে বলবে যে ইয়ং লোক, এরা বোঝে না, এদের বিরুদ্ধে এই শাস্তিটা কেন চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এগুলিকে সমাজের সর্বস্তরের মানুষ যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু পারা যাবে না। সুতরাং আমাদের সবাইকে এই পরিবর্তনটাকে মেনে, যেমন ঢাকা শহরে আপনি একটা প্রবলেমের এখন দেখেন, এখন কোনো আমার মানে এই গভর্নমেন্টের পক্ষ সম্ভব সেটা, এই যে আপনার অটো, এই যে আপনার ইঞ্জিন চালিত অটো, আপনি দেখেন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, রিক্সা রাস্তাঘাটে চলা যাচ্ছে না। কিন্তু আপনি একটা যে কোনো গভর্নমেন্টের পক্ষে এখন এটা হঠাৎ করে বন্ধ করা সম্ভব? সো আপনি একটা ঢাকার প্রশ্ন টেনে আনলেন, আমি নিজেও প্রশ্নটা করতে চাইছিলাম যে আমাদের এই নগর পরিকল্পনা, নগরের যে পরিবহন নীতি, ট্রান্সপোর্ট পলিসি, এবং একই সঙ্গে আমরা যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকির মধ্যে আছি, তো এই 3টে আসলে একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, এবং 3টে বিষয়কে একসঙ্গে কিভাবে ভাবা যায় বা সেই পরিকল্পনা না, এইটা দরকার না। এখন বর্তমান গভর্নমেন্ট কিন্তু কিছু পরিকল্পনা আগাচ্ছে, হয়তো রাতারাতি হয়ে যাবে না। আপনি দেখেন ইতিমধ্যে বৃক্ষরোপণ শুরু হয়েছে, যেটা জলবায়ুর ক্ষেত্রে, এটা ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে গুরুত্ব রাখবে। আমরা যদি খাল খনন করতে পারি আমাদের পানির প্রবাহ বাড়বে। এর পাশাপাশিও কিন্তু আমাদের আরও কিছু পদক্ষেপ নেওয়া আমাদের উচিত বলে আমরা মনে করি, কিন্তু সেইটা তো সবার সহযোগিতা দরকার। আপনি দেখেন আমি যে অঞ্চলের বাসিন্দা, এই যে দক্ষিণাঞ্চল কুয়াকাটা ওই অঞ্চলে, আমাদের ওখানে আমরা প্রচণ্ড প্রবলেম ফেস করছি। সেটা হলো একদিকে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, সমুদ্র কোথাও ভেঙে যাচ্ছে, আবার কোথাও চর যাচ্ছে। এই যে ক্লাইমেট চেঞ্জ, এইটাকে মোকাবেলা করার জন্য, এইটার জন্য তো যেটা বলা হয় যে কপ যেটা বলে ওয়ার্ল্ডের, এটার জন্য তো আমি বাংলাদেশ দায়ী না, কিন্তু আমাকে তো ওইটা উন্নত বিশ্বের ইম্প্যাক্টটা তো আমার উপরে এসে পড়ছে। সুতরাং সামগ্রিক সিদ্ধান্ত না নিলে এই অবস্থা থেকে কিন্তু বেরিয়ে যাওয়া যাবে না, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জি, মিস্টার আবু সাইদ খান। সেগুলো করতে হলেও যে জিনিসটা দরকার, এই যে লুটপাট দুর্নীতির ঠেকানো দরকার। কুয়াকাটার প্রসঙ্গেই বলি, আমি বোধহয় বছরখানেক আগে কুয়াকাটা গেলাম, তো সেখানে কুয়াকাটার যে গাছগুলো, সমুদ্রের পাড়ে যে গাছগুলো, সেগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে, কোনো নেই, এবং এইটার কোনো প্রোটেকশনের কোনো ব্যবস্থা নেই। তাহলে আমাদের এইটার তো গাছ তো হচ্ছে আমাদের তো পাহারা দেয়, আমাদের তো প্রোটেক্টর হচ্ছে গাছ। তো এই যে সবুজায়ন, বনায়ন তো করার দরকার। আর একটা হলো যেটুকু আপনি গড়ে উঠছে সেটুকু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, এগুলো নাই। তারপরে ধরুন কুয়াকাটার মতো জায়গা, সেটাকে আকর্ষণীয় করে তুলতে হলে সেখানে যেভাবে হোটেল রেস্তোরাঁ উল্টা পাল্টা যেগুলো হয়েছে, সেটা মনে হবে যে কক্সবাজার তো খানিকটা পরিকল্পনা আছে, কুয়াকাটাতে কোনো পরিকল্পনা নেই, তো যথেচ্ছ গড়ে উঠছে। তো এখন হচ্ছে ওইটা কিন্তু মানুষের কিন্তু ভিড় আছে ওখানে, মানুষ কিন্তু ব্যাপকভাবে দক্ষিণ বাংলা ওই এলাকার লোক কিংবা সারা দেশ থেকে। ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো নয়, টুরিস্ট অ্যাট্রাক্ট করার মতো এখনো যতটুকু ওখানে কুয়াকাটা আজকে যে পর্যায়ে উন্নীত হয়েছে, এটা কিন্তু সব প্রাইভেট সেক্টরে, গভর্নমেন্টের, এবং সেটাও খুব পরিকল্পিত না। ওখানে উচিত ছিল কি, একটা পৌরসভা আছে, পৌরসভা তো খ শ্রেণীর, যেটা অনেক মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক বা অবকাঠামোতে তারা কোনো ভূমিকা রাখতে পারে না। ওটা দেখা যায় বরিশাল বা ডিভিশন থেকে ওইটার অর্ডারটা নিতে হয়। এখন সরকার কিন্তু যদি কোনো পদক্ষেপ না করে, যেন ওখানে একটা আপনার উন্নয়ন কর্তৃপক্ষ করতে পারে,
কর্তৃপক্ষ সেখানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু আমরা বারবার দাবি জানিয়ে যাচ্ছি, হচ্ছে না। আমি সেই কথাই বলছি যে এই যে জায়গাটা, এমনকি ওখানে লিস্টিজও বোধহয় উল্টাপাল্টা দেওয়া হচ্ছে, আমি যতদূর না, জানি। লিস্ট নাই ওখানে, ওখানে একটা প্রবলেম আছে, সেই জায়গাটা হলো কিন্তু যেখানে যত্র হোটেল এগুলা আমি না, শুনেছি যে এখানে আমি list একটু দেওয়া বলি, ওখানে হচ্ছে। একটা আমাদের ওখানে একটা লোকালি একটা প্রবলেম আছে যে ওখানে মূল আদি বাসিন্দারা হলো কিন্তু রাখাইন সম্প্রদায়, রাখাইন সময় যারা আমরা মুসলমান বাঙালি, এরা কিন্তু হয়তো 200-250 বছর ওখানে গেছে, এর আগে কিন্তু ওরাই মালিক জমির মালিকানা নিয়ে একটা সমস্যা আছে। কারণ আগে যখন ওরা এই ফরেস্ট পরিষ্কার করে যখন বসবাস স্থাপন করে, তখন কিন্তু দলিলের কোনো সিস্টেম ছিল না। এখন আপনি ধরেন যে গভর্নমেন্টের যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে ওরা আগেই চায় মেইন আসল দলিল চাচ্ছে, দলিল কোথা থেকে দেবে? তবে একজন নানাভাবে তৈরি করে ওগুলোকে সাবমিট করে রেখে নিজের বৈধতা নিতে চায়, এই সংকটটা ওখানে মারাত্মক। আচ্ছা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এইটাকে সূত্র ধরে আমি যেটা বলতে চাই যে এই যে দুর্নীতি লুটপাটটা, যেটা এখান থেকে আরম্ভ করে শহর পর্যন্ত বিস্তৃত, এই যে একটা চেঞ্জ করা দরকার। জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে কিংবা নির্বাচনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন ঘটেছে, স্বপ্ন দেখছে মানুষ, কিন্তু এই জায়গাটার তো উন্নতি হয়নি। যেমন আপনি ধরুন, আমি তো ফুটপাতে গিয়ে হেঁটে ওখানে ফুটপাতে যারা হকার এবং যারা আছে ফেরিওয়ালাদের জিজ্ঞাসা করি, এখন তো বোধহয় তোমাদের আর চাঁদা দিতে হয় না, তো বলে স্যার আরও বেড়ে গেছে। এবং কারা নেয় নাম ধরে বলে, ওরা সে নাম ধরে বলে কারা নেয়, তাহলে দেখা যাচ্ছে যে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এবং কারা নেয় সরকারের ছাতার নিচে, তারা সরকারের লোক হোক আর না হোক সরকারের ছাতার নিচে আশ্রয় গ্রহণ করে, এবং এখন ক্ষমতাসীনদের নামেই এখানে কিন্তু চাঁদাবাজি হয়, এবং স্থানীয় পর্যায়েও ক্ষমতাসীনদের নামেও নিচে গ্রাম পর্যায়েও চাঁদাবাজি হচ্ছে, এবং ক্ষমতাসীনদের লোকেরা এবং স্বীকারও করছে। নির্বাচনের আগে 8 থেকে 10,000 বোধহয় বহিষ্কার করা হয়েছিল, নির্বাচনের পরে তারা ফিরে আসছে কিনা আমি জানি না দলে, ম্যাক্সিমাম বহিষ্কার অবস্থা আছে। আচ্ছা, ম্যাক্সিমাম বহিষ্কার অবস্থা আছে, এবং এই যে ধারাটা এটা অব্যাহত রয়েছে। এটা পলিটিক্স। আপনার কি অবজারভেশন? কেউ বলেন যে নির্বাচনের পরে চাঁদাবাজিটা আসলে কমে এসছে, মানে বিএনপির যারা চাঁদাবাজি, কিছু তো প্রোপাগান্ডা ছিল, বিএনপি বলে যে জামাতের প্রোপাগান্ডা ছিল, আবার কিছু সত্যতাও ছিল। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, কেউ কারো অবজারভেশন হচ্ছে যে ইলেকশনের আগে যা হয়েছে ইলেকশনের পরে এটা অনেকটা কন্ট্রোলে। আচ্ছা, চাঁদাবাজিতে লোকের পরিবর্তন হয়েছে, এমনকি জামাত সম্পর্কে যে একটা ধারণা ছিল যে জামাতের লোকেরা চাঁদাবাজি করে না, কিন্তু জামাতও অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতায় নামছে, এবং এগুলো পত্রিকায় নিউজ হয়েছে অনেক জায়গায়। হাদিয়া নেয়, হাদিয়া, হ্যাঁ, হাদিয়া, ওই আর কি নাম আলাদা আর কি, হাদিয়া দিচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, অর্থাৎ আপনার সেই ক্ষেত্রে হচ্ছে স্থানীয় গভর্নমেন্টকে শক্তিশালী করা এবং স্থানীয়ভাবে জনগণকে সম্পৃক্ত করা। কেন এগুলো জনগণকে সম্পৃক্ত করা ছাড়া এগুলো কিন্তু অন্যভাবে দূর করা সম্ভব না। তো এখানে এই দুর্নীতি, অর্থাৎ আজকে সমাজটা পরিবর্তনের নিয়ামক শক্তি হচ্ছে, আসল শক্তি হচ্ছে মানুষ। সম্পদ তো ব্যবহার করবে মানুষ, সেই মানুষগুলোর কতটুকু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ব্যাপার। প্রযুক্তিগত উন্নতি দরকার, কিন্তু প্রযুক্তির পিছনে, মেশিনের পিছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য একটা সমাজের নেতৃত্বটা দরকার, এবং সেই নেতৃত্বটা তো মানে এটা কি বলবো, সেই নেতৃত্বটা গড়ে উঠছে কিনা সেটা একটা দলগুলোরও এই পলিটিক্যাল কালচারের পরিবর্তন দরকার। সরকারের পরিবর্তন ঘটছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটছে না। আমি এখানে সাইড বাই একটু যোগ করতে চাই। যেমন আমরা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমাদের একটা দায়ভার নেওয়ার জায়গা আছে, কিন্তু আমাদের যারা সমাজের আয়না হিসেবে আমরা যাদেরকে বিবেচনা করি, গণমাধ্যম কি তার সেই সঠিক ভূমিকাটা পালন করে? মোটেই করছে না। কারণ আপনি এই যে কথাটি আমাদের জিল্লুর ভাই যে কথাটি বলেছে, আপনি এই যে বিএনপিকে নির্বাচনের আগে একটা চাঁদাবাজি হিসাবে একটা ট্যাগ দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে, এর কতটুকু সত্যতা আছে? কারণ বাংলাদেশে এখন এমনভাবে ছড়িয়ে ছিটে অনলাইন, ফেসবুক, এমন গণমাধ্যম তৈরি হয়েছে, এদের তো কোনো জবাবদিহিতা নাই। এবং এমনও আছে, আমরা খুব একটা রুট পর্যায়ে আমরা দেখি যে এই পরিচয়টা হলো তাদের চাঁদাবাজির একটা হাতিয়ার। হয়তো মেইন স্ট্রিম মিডিয়া এটা দায়িত্ব নেবে না, কিন্তু বাংলাদেশে এর অস্তিত্ব তো আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন একটা লোক হলে আপনারা গণমাধ্যম কি হয়, আমার নাম এবিএম মোশাররফ হোসেন নাম, আপনি এক পৃষ্ঠা পুরো একটা চাঁদাবাজির খতিয়ান আমরা চেপে দিলেন। আমি যখন প্রতিবাদ করি, আপনি কি লেখেন নিচে 2 লাইন ছোট্ট করে, এবিএম মোশাররফ হোসেন বলেন ঘটনা সত্য নয়, এটা তাকে মেলাইন করার জন্য এই সংবাদ
পরিবেশন করা, এইটুক। আচ্ছা, আমি একমত আপনার সঙ্গে যে গণমাধ্যম তার যে দায়িত্ব পালন করতে পারছে না। এর মানে এই নয় যে গণমাধ্যমের কর্মীরা সবাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, না, তা সেটা না। আমি বলছি না, সেটা না, আমি সেটা বলছি, কিন্তু গণমাধ্যমের যে পরিবর্তনটা করার দরকার সেটা তারা পারছে না, এবং গণমাধ্যমও বাণিজ্যিকভাবে চালিত হচ্ছে এবং বিভিন্নভাবে গণমাধ্যমের ভিতরে রাজনীতি ঢুকে গেছে। এখানে গণমাধ্যমও তারা মানে যা দেখছে তা বলছে না, বলতে পারছে না, এটাও ঠিক, আর একটা বলছেও না। গণমাধ্যমও এর কর্মীরাও তার সুবিধার দিকে তাড়িত হচ্ছে। মিডিয়াগুলো ধরেন সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ, ধরুন যদি বর্তমান সরকার বলে যে আমরা নিয়ন্ত্রণ করছি না, কিন্তু স্বআরোপিত নিয়ন্ত্রণ হচ্ছে। সেখানে মিডিয়াগুলো মনে করছে সরকারের দিকে তাকায় তাকায় নিউজ লিখতে হয়, যে সাহস তার, যে সে মনে করছে এমন কিছু করা যাবে না যে ক্ষুব্ধ হবে। সেটা এক ধরনের আতঙ্ক আছে। আর একটা আছে যে কিছু পাওয়ার সংস্কৃতি আছে। আমরা সংবাদকর্মীরা কে কত সরকারের কাছে গিয়ে কিংবা প্রশাসনের কাছে গিয়ে নিজেদের চেহারা বদলাতে পারি, এই ধরনের মানসিকতা আমাদের মধ্যে রয়েছে। না না, আমি অতএব সমাজকে এইটা সাইড, এটা আপনি বললেন একটা টপ লেভেল, এদের তো একটা দায়িত্ববোধ আছে। এটা উনি মানে বলেছেন, হয়তো মানে এখন হয়তো বলবেন যেটা রুরাল লেভেলে যে সাংবাদিকতা, এই সাংবাদিকতাটা আসলে যে সাধারণ মানুষ ছাপার অক্ষর দেখলেই ভয় পায়। মানে ওইখানে আসলে সাংবাদিকতার নামে যেগুলো হচ্ছে করাপশন, চাঁদাবাজি, এক্সটর্শন, এটা কিন্তু সাংবাদিকতার নামে, এবং এই যে অনেক অনলাইন পোর্টাল হয়ে গেছে, একজনকে বলেই আমি তোমাকে ভয় দেখাবো। আর মূলধারার গণমাধ্যমগুলোর একটা প্রবলেম আছে, তারা ওই যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় তাদের কোনো অনারিয়াম নাই, সম্মানই নেই। অনেককে বলে তোমাকে কার্ড দিলাম, এবার তুমি করে করে খাওয়াবো। এটা আছে না। এইটাই যে সাংবাদিকরা আগে যে ব্যাপারটা ছিল যে সংবাদপত্র সংক্ষিপ্ত ছিল, কিন্তু একটা নিয়ন্ত্রণ ছিল, স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু সেইটা এখন নাই। এটা ঠিক। এবং এখানে মানে ওই যে কোয়ালিটি সংকট আর কি, কোয়ালিটি জার্নালিজম সেইগুলো আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তারপরেও ধরুন এইগুলোর ভিতরতেও বলা যাবে, তারপরে কিছু সাহসিকতার সাথে কিছু সংবাদকর্মীরা সেটা কাজ করছে, এমনকি নিচের গ্রাসরুটেও সাহসের সঙ্গে। না, গ্রাসরুটে জেলা পর্যায়েও কিছু কিছু ভালো সাংবাদিক আছে, নেই যে না, কোনো কাগজের কোনো হ্যাঁ, এবং তারা অত্যন্ত সাহসিকতা আছে, এবং তারা কিন্তু সবচেয়ে বেশি ঝুঁকির মুখেও থাকে। কেননা ধরুন যে ঢাকাতে যে নিরাপত্তাটা আছে, কিন্তু একজন মফস্বলের কর্মী তার সেই নিরাপত্তাটা নেই, সেই ধরনের ঝুঁকির মধ্যে আছে। আমরা একটু র্যাপ আপ করি, মানে আলোচনাটা শেষ করে নিই, 2-3 মিনিট সময় আপনার জন্য একটু। আমার কাছে মনে হয় যে একটা সামগ্রিক পরিবর্তনটা দরকার, এবং সেই পরিবর্তনটা হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে পরিবর্তন দরকার। যেহেতু আমি আমার অবস্থানের জায়গা থেকে বলছি, এইটা পরিবর্তন দরকার। সোসাইটির অন্য জায়গায় পরিবর্তনটা দরকার। এখানে ব্যবসায়ীদের পরিবর্তন দরকার। তারা বিদেশে টাকা পাঠাবে না দেশটাকে গড়ে তোলার জন্য, দেশে শিল্পায়নের জন্য তারা ভূমিকা নেবে, এই সমস্ত দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন করার দরকার। কিন্তু পরিবর্তনটা করবে কে? সব কিছু পরিবর্তনের নিয়ামক শক্তি হচ্ছে রাজনীতি। এখন রাজনীতিকেই একটা দায়িত্ব। আমরা দেখি একটা দেশে যখন একটা পরিবর্তন আসে, রাজনৈতিক নেতৃত্বই কিন্তু সেটা পরিবর্তন করে। যেমন অভ্যুত্থানের সংগ্রামের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব যেভাবেই কাজ করে, তারা যেমন ভূমিকা পালন করে, ঠিক তেমনই করে তাদেরকে দেশটা গঠনের ক্ষেত্রেও রাজনৈতিক নেতৃত্বকে ভূমিকা গ্রহণ করতে হবে। 55 বছরে দেশ এগিয়েছে, অনেক ক্ষেত্রে এগিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কখনো প্রত্যাশা পূরণ করা হয়নি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন তখন পূরণ হয়নি, বরং আমরা যেটা দেখেছি সেটা দুঃখ, হতাশাব্যঞ্জক চিত্রই আমরা দেখেছি। জুলাইয়ের 90-এর গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যেটা অ্যাটলিস্ট গণতন্ত্রটা হবে, একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা গড়ে উঠবে, তো সেটা হলো না। এমনকি একটাই কাজ হয়েছিল, সেটা হলো নির্বাচন হয়েছিল, কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল, সেটাও শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মধ্য দিয়ে সেটাও চলে গেল। সেই স্বপ্নও বাস্তবায়িত হলো, সেটাও আমরা সেই বিজয়টাকে ধরে রাখতে পারলাম না। তো আজকে আবার মানুষ স্বপ্ন দেখছে, এবং আজকে যেমন তারেক রহমান কোন দলের কি বিবেচ্য বিষয় না, সেটা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান উত্তর একটা নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের ভিতর দিয়ে ক্ষমতায় আসছেন। এখন উনি কেবল এখন আর জনগণের কাছে বিএনপির নেতা না, উনি দেশের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী। অতএব জনগণ তার দিকে তাকিয়ে আছে। জনগণের আকাশ স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নটাই করা। দুটো জিনিস আছে এখানে, কর্মীদের চাওয়া পাওয়া আছে,
এবং যারা লড়াই করেছে তারা বলবে 17 বছর লড়াই করলাম, এখন কি পাবো। আর একটা হলো জনগণের চাওয়া পাওয়া আছে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে তার প্রায়োরিটিতে কে আছে, তার অগ্রাধিকারে কে আছে, জনগণ কিনা। এবং জনগণের উন্নয়নের মধ্য দিয়ে সবার উন্নয়ন, সেই দৃষ্টিভঙ্গি রাজনীতি, সেই কল্যাণমুখী রাজনীতি, ওয়েলফেয়ার স্টেটই বলেন যাই বলেন, যে জনকল্যাণমুখী রাজনীতি, সেটি হচ্ছে আজকে সবচেয়ে সময়ের দাবি। জি, সাইদ ভাইয়ের সাথে আমি একমত যে মানুষ কিন্তু পরিবর্তন চায়। এবং এই বিএনপি দেখবেন, বিএনপির কিন্তু এবার যে স্লোগানটা ছিল, এমন মানে বাংলাদেশের মানুষ, আপনি যে বলেছেন যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এটা একটা খুব ইতিবাচক ভূমিকা পালন করেছে, সবার আগে বাংলাদেশ, যে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। মানুষ এই ব্যাপারে আস্থা রেখেছে। আমার মনে হয় আপনি হয়তো এবং সবার জন্য বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। এবং আপনি দেখবেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এই 4 মাসে কিন্তু এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কিছু কিছু ক্ষেত্রে যে বাংলাদেশের মানুষ কিন্তু আমার মনে হয় যে আশাবাদী। আজকেও আমি একটা জরিপ দেখলাম যে প্রায় 76% মানুষ তারেক রহমানের এই ভূমিকায় সন্তুষ্ট। একটা সংস্থা একটা জরিপ করেছে। অর্থাৎ এই যে একটা যাত্রা শুরু হয়েছে, যে আগামী দিনের সবার জন্য বাংলাদেশ, সবার অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, সবার কল্যাণের জন্য বাংলাদেশ, এইটা কিন্তু শুধু একটা দলের পক্ষে বা একটা সরকারের পক্ষে সম্ভব। সরকার যে অর্গানগুলি আছে, এখন আপনি বললেন যে আমলাতন্ত্র একটা বিরাট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আজকে বিচার বিভাগ, আজকে ধরেন এই গণমাধ্যম, এই প্রত্যেকটা জায়গা যে অর্গানগুলি আছে, এরা যদি তাদের নিজেদের মতো ভূমিকাটা পালন করে, তাহলে সরকার কিন্তু ভুল করতে বাধ্য থাকবে না। কারণ ওনাকে কিন্তু আমি দেখি প্রতিদিন সংসদে, তো আমাদের সংসদ চলে, আমি দেখি মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা হয়তো লক্ষ্য করেন টিভিতে, বাংলাদেশে যতগুলা পত্রিকা বেরোয় উনি দেখি প্রত্যেকটা পৃষ্ঠা একটা একটা করে পড়ে। অর্থাৎ উনি বুঝতে চায়, জানতে চায় যে আসলে মানুষের সেন্টিমেন্টটা কি আর গভর্নমেন্টের রোলটা কি, এই দুইটার মধ্যে সমন্বয় করে কিন্তু এগিয়ে যেতে চায়। এবং আপনি দেখবেন যেখানে উনি যা দেখে, এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এটা জিল্লুর ভাই দেখবেন যে উনি কিন্তু আগামী প্রজন্মকে প্রায় তার কথাগুলি বলে যে আমরা তো থাকবো না, অন্য নেতা। প্রতিদিন কিন্তু আমি সংসদে দেখি যে 2টা গ্যালারি এই আগামী প্রজন্মের জন্য ফিক্সড করা আছে। এরা ছেলে মেয়ে বা মাদ্রাসা বলেন, স্কুল বলেন, সবাই যে আইসা দেখে যে কীভাবে সংসদটা চলে, কি আলোচনাগুলি হয়। হয়তো তারাও এক সময় এই যারা দেখতে আসে তারাও তাদের ওপিনিয়নটা দেবে যে আমরা এই বাংলাদেশ দেখতে চাই। আমি মনে করি এই স্টেপগুলি সব ইতিবাচক, কিন্তু এই ইতিবাচক ধারাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলি আছে এগুলিকেও কিন্তু সহযোগিতা করতে হবে, নাই কিন্তু আমরা আগামী দিনে একটা সুখী সমৃদ্ধ সবার জন্য বাংলাদেশ তৈরি করতে পারবো। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আবু সাইদ খান এবং মিস্টার এপি মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, দুটো বিষয় নিয়ে আমরা কথা বলেছি, অনেক বিষয় নিয়ে কথা বলেছি। তার মধ্যে একটা হচ্ছে যে ভারসাম্য, আমাদের রাজনীতি, অর্থনীতি, কূটনীতি যাই বলি না কেন, এখানে ভারসাম্যটা বজায় রাখতে হবে। কূটনীতিটা সহজেই বোধগম্য, রাজনীতিটা হয়তো অনেকের কাছ থেকে একটু বোধগম্য নাও হতে পারে। একটা গণতান্ত্রিক রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি দল এবং বিরোধী দল, তাদের মধ্যে বিরোধিতা যেমন থাকবে, তাদের কাজও নির্ধারিত, সরকারি দল কী করবে, বিরোধী দল কী করবে, এবং যে যার কাজটা যেন করতে পারে। বিরোধী দলও যেন অযথা সরকারকে ঝামেলায় না ফেলে, সরকারের জন্য বিরোধী দলকে যথেষ্ট পরিমাণে স্পেস দেয়, তার সমালোচনাগুলো গ্রহণ করে। এবং ওই যে সবার আগে বাংলাদেশ, যেটা বিএনপির স্লোগান নির্বাচনী ইশতেহারে, তাদের মূল শিরোনাম, এটাকে সবার জন্য বাংলাদেশটা করতে হবে। কোনো মানুষ যেন আসলে রাজনৈতিক অধিকার থেকে, তার যে মানবাধিকার, অন্যান্য অধিকার, কোনো অধিকার থেকে বঞ্চিত না হয়, অর্থনৈতিক অধিকার থেকে। অর্থনীতি তো একটা ভারসাম্য দরকার, কারণ আমাদের সমাজটা, আমাদের রাষ্ট্রের যে অর্থ সম্পদ, তা কতিপয় মানুষের কাছে আসলে, আর বাকিরা ওই উপচে পড়া যা থাকে বা চুইয়ে পড়া সেখান থেকে ভোগ করে। এই যে বৈষম্য বাড়ছে সমাজে, রাষ্ট্রে, এই বৈষম্যটা কমিয়ে আনাটাও হচ্ছে ভারসাম্য প্রতিষ্ঠার একটা লক্ষণ। আর আমাদের অর্থনৈতিক রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন একটাই করলে আরেকটা না করলে হবে না, সবগুলোতেই কিন্তু এটা নিশ্চিত করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।
আমি তো ব্যবহার করেছি 600। 600 600 কি? আরে 600 শুনেন নাই 600 শুনেন নাই 600 এটাই বাস্তব। বন্ধু 600 হলো জিপিএইচ ইস্পাতের 600 গ্রেডের রড। 600তে পিলার হয় সরু, তাই রুমগুলো হয় খোলামেলা। ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না। কম রডের খাঁচায় ঢালাই ঢোকে বেশি, পিলারের শক্তি হয় বেশি। জিপিএইচ কোয়ান্টামের 600 মানেই শক্ত ভিত, খরচ কম নিশ্চিত। আমি তো ব্যবহার করেছি 600। 600 কি? আরে 600 শুনেন নাই 600 শুনেন নাই 600 এটাই বাস্তব। বন্ধু 600 হলো জিপিএইচ ইস্পাতের 600 গ্রেডের রড। 600তে পিলার হয় সরু, তাই রুমগুলো হয় খোলামেলা। ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না। কম রডের খাঁচায় ঢালাই ঢোকে বেশি, পিলারের শক্তি হয় বেশি। জিপিএইচ কোয়ান্টামের 600 মানেই শক্ত ভিত, খরচ কম নিশ্চিত। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জিপিএইচ ইস্পাত তৃতীয় মাত্রা।